গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। তোমাদের সামনে যে পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসেলেনিয়াস এর এক্সামটা আসতে চলেছে, তার জন্য আজ জিকেজিএস এর উপর থেকে 43 নাম্বার ক্লাস প্রোভাইড করা হচ্ছে। তো এর আগে অলরেডি আমরা 42টা ক্লাস কিন্তু জিকেজিএস এর উপর থেকে কভার করে নিয়েছি। যদি সেই ক্লাসগুলো না দেখে থাকো, অথবা এমন অনেক ক্যান্ডিডেট আছে যারা রেগুলার বেসিস ক্লাস দেখছো কিন্তু প্রথম দিকে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো যদি রিভিশন না করে থাকো, তো উপরে আই বাটনে লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্লে লিস্টের লিঙ্ক কিন্তু প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো পরপর করে নিতে পারবে। প্রত্যেককে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা দেখবে এবং এর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে সেই ক্লাসগুলো দেখবে। তাহলে এই ক্লাসগুলোর মধ্যে থেকেই তোমরা পিএসসি ক্লার্কশিপ হোক বা পিএসসি মিসেলেনিয়াস এক্সাম হোক, বলতে পারি 70 থেকে 80% কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তো যাই হোক, শুরু করছি আজকে জিকেজিএস এর উপর থেকে 43 নম্বর ক্লাস। আজকের ক্লাসে ফার্স্ট কোশ্চেন দেখো, বিশ্ব জল দিবস উদযাপিত হয় কোন দিনে? তো বিশ্ব জল দিবস অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াটার ডে, এটা উদযাপিত হয় মার্চের 22 তারিখ। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। 3টে 22 তারিখ এখান থেকে লিখে দিচ্ছি, তিনটেই কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট, তিনটেই কিন্তু তোমাদের এক্সামে দেয়। কি কি? তার মধ্যে ফার্স্ট হলো 22শে মার্চ। 22শে মার্চে কি পালন করা হয়? ওয়ার্ল্ড ওয়াটার ডে, বিশ্ব জল দিবস পালন করা হয়। বিশ্ব জল দিবস পালন করা হয় 22শে মার্চ তারিখে। এর ঠিক পরের মাস অর্থাৎ 22শে এপ্রিল। 22শে এপ্রিলে কি পালন করা হয়? এটাও কিন্তু বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে। 22শে এপ্রিল পালন করা হয় ওয়ার্ল্ড আর্থ ডে। ওয়ার্ল্ড আর্থ ডে পালন করা হয়। আর এর ঠিক পরের মাসে 22শে মে, 22শে মেতে পালন করা হয় ইন্টারন্যাশনাল বায়োলজিক্যাল ডাইভার্সিটি ডে। কি পালন করা হয়? ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল ডে ফর বায়োলজিক্যাল ডাইভার্সিটি। বায়োলজিক্যাল ডাইভার্সিটি। তো এই তিনটে মাসে 3টে 22 তারিখ কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, বহুবার এক্সামে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন দিয়েছে এখান থেকে। এই তিনটে ডে কিন্তু মাথায় রাখবে। এবার এখানে দেখো, এই যে বিশ্ব জল দিবস 22শে মার্চ অলরেডি কিন্তু হয়ে গেছে। তো থিম জানতে চাইবে, এই বছর 2024-এ বিশ্ব জল দিবসের থিম কি ছিল? তো এই বছর 2024-এ বিশ্ব জল দিবসের থিম ছিল ওয়াটার ফর পিস। ওয়াটার ফর পিস ছিল 2024-এর থিম। থিমটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। আর একটা কথা এখানে বলে রাখি, প্রত্যেক ক্লাসেই বলা হয় এই যে এক্সট্রা পয়েন্টগুলো লেখানো হচ্ছে, এই প্রতিটা পয়েন্ট কোনো না কোনো এক্সামে কিন্তু অলরেডি এসছে বা সামনের এক্সামে কিন্তু আসতে পারে। সেই কারণে এক্সট্রা ফ্যাক্টগুলো কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু লেখানো হয়, যেগুলো আমি প্রয়োজন বোধ করি। তো এগুলো কিন্তু অবশ্যই খাতায় নোট ডাউন করবে। এগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে না, যেগুলো তোমাদের লেখালাম। শুধুমাত্র প্রিন্টেড কোশ্চেন অ্যান্সার যেগুলো আছে সেগুলো পিডিএফ আকারে ডাউনলোড করতে পারবে। কিভাবে ডাউনলোড করবে? নিচে যে টেলিগ্রাম লিঙ্কটা দেখতে পাচ্ছ, @দ্য লার্নিং এক্সপার্ট SD, এই টেলিগ্রাম লিঙ্কে যুক্ত হয়ে যাও, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে টেলিগ্রামের লিঙ্কটা প্রোভাইড করা আছে। সেটার উপর ক্লিক করলে তোমরা টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারবে এবং সেখান থেকে সেই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওয়ার পর আগে যে ক্লাসগুলো হয়ে গেছে এই চ্যানেলে, বা এই যে ক্লাসটা হচ্ছে বা পরবর্তীতে অর্থাৎ ভবিষ্যতে যে ক্লাসগুলো চলবে, প্রতিটা ক্লাসের পিডিএফ তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবে। চলে আসো পরের কোশ্চেন। মধ্যযুগীয় শহর বিজয়নগর বর্তমানে কি নামে পরিচিত? তো বিজয়নগর দক্ষিণ ভারতের একটা শহর। তো এই বিজয়নগর শহর বর্তমানে হাম্পি নামে পরিচিত। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো বিজয়নগর শহর বর্তমানে হাম্পি শহর নামে পরিচিত। এই বিজয়নগর উত্তর কর্ণাটকের বেল্লারি জেলায় অবস্থিত বর্তমানে। এই বিজয়নগর থেকে যে কোশ্চেনটা দেয়, যে বিজয়নগরের ফেমাস রাজা কে ছিলেন? তো তার নাম কি? তার নাম হলো কৃষ্ণদেব কৃষ্ণদেব রায়। এখান থেকে একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল, তোমাদের পিএসসির এক্সামেই কোশ্চেন দিয়েছিল, সম্ভবত খেয়াল আসে না যদিও, তবে পিএসসির এক্সামেই কোশ্চেনটা ছিল যে কৃষ্ণদেব রায়ের, বিজয়নগরের রাজা কৃষ্ণদেব রায়ের
সভাকবি কে ছিলেন এর মধ্যে? তো অ্যান্সার কি হবে? সেখানে অ্যান্সার ছিল তেনালি রামা। নামটা মাথায় রাখবে, ফেমাস নাম তেনালি রামা, বা এর ফুল নাম হলো তেনালি রামা কৃষ্ণা। তো তেনালি রামাকৃষ্ণা এই কৃষ্ণদেব রায়ের তিনি সভাতে ছিলেন, এবং কৃষ্ণদেব রায়ের দরবারের একজন কিন্তু তিনি বুদ্ধি দাতা ছিলেন, অর্থাৎ সালাকার ছিলেন। চলে আসো পরের কোশ্চেন, মুঘল চিত্রকলা কার আমলে সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল? আকবর, শাহজাহান, জাহাঙ্গীর না ঔরঙ্গজেব? তো মুঘল চিত্রকলা এটা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল জাহাঙ্গীর যখন ছিল, সেই জাহাঙ্গীরের আমলে। অপশন সি এর সঠিক অ্যান্সার হবে। তো জাহাঙ্গীরের আমলে মুঘলের যে চিত্রকলা সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল তিনি আবুল হাসান, তারপর আনন্দ, বিশন দাস, তারপর আরেকজন ওস্তাদ আছেন মনসুর, ওস্তাদ মনসুরের মতো বেশ কয়েকজন চিত্রশিল্পীকে তিনি নিয়োগ করেছিলেন, এবং চিত্রগুলিতে একক প্রকৃতির ব্যবহার তিনি করেছিলেন, এবং ইউরোপীয় রীতি, তারপর তেল রঙের ব্যবহার ইত্যাদি নিজের চিত্রশিল্পে কিন্তু তিনি অনুসরণ করেছিলেন। তাহলে চিত্রকলা কার আমলে সর্বশিখরে পৌঁছায়? জাহাঙ্গীরের আমলে সর্বশিখরে পৌঁছায়। চলে আসো পরের কোশ্চেন, সালতারো কাংড়ি পর্বতশৃঙ্গ নিম্নলিখিত কোন সীমান্তে অবস্থিত? তো এই টাইপের কোশ্চেন তোমরা পাবে পিএসসি মিসলিনিয়াসের এক্সামে। মিসলিনিয়াসের এক্সামে কিন্তু এরকম ধরনের উল্টোপাল্টা কোশ্চেন থাকবে। তো সালতারো কাংড়ি এই পর্বতশ্রেণীটা কোন সীমান্তে অবস্থিত? এটা অবস্থিত ভারত এবং পাকিস্তানের সীমান্তেই, ইন্দো পাক সীমান্তে অবস্থিত। অপশন বি এর সঠিক অ্যান্সার। এই সালতারো পর্বতশ্রেণীটা পর্বতশৃঙ্গটা এটা কারাকোরাম যে রেঞ্জ আছে, সেই কারাকোরাম রেঞ্জের একটা অংশ। এটা সিয়াচেন হিমবাহের কাছেই এই অবস্থিত সালতারো কাংড়ি পর্বতশৃঙ্গটি, এবং এর কিছু অংশ কাশ্মীর উপত্যকায়, আবার কিছু অংশ পিওকে অর্থাৎ পাক অকুপাইড কাশ্মীরের মধ্যে কিন্তু এটা বিস্তৃত। তো অনলাইনার ফরম্যাটে মাথায় রাখবে এটা কোথায় অবস্থিত? ইন্দো পাক সীমান্তে অবস্থিত। চলে আসো পরের কোশ্চেন, অভিলেখ আদালত অর্থাৎ কোর্ট অফ রেকর্ড হিসাবে কোন আদালত কাজ করে থাকে? তো অভিলেখ আদালত অর্থাৎ কোর্ট অফ রেকর্ড হিসাবে সুপ্রিম কোর্টও কাজ করে, হাইকোর্টও কাজ করে। তো অ্যান্সার হয়ে যাবে উভয়ই। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট উভয়ই কিন্তু অভিলেখ আদালত হিসেবে কাজ করে। তো এখান থেকে কোশ্চেন দিতে পারে যে সুপ্রিম কোর্ট কোন আর্টিকেলের দ্বারা অভিলেখ আদালত হিসেবে কাজ করে? তো সুপ্রিম কোর্ট আর্টিকেল নাম্বার 129 দ্বারা, এবং হাইকোর্ট আর্টিকেল নাম্বার 215 দ্বারা কিন্তু অভিলেখ আদালত হিসাবে কাজ করে। তো অপশন সি এর সঠিক অ্যান্সার। চলে আসো পরের কোশ্চেন। আচ্ছা, এখানে তোমাদের একটা ছোট ইনফরমেশন প্রোভাইড করা আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো সেটা হলো পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস স্পেশাল জিকেজিএস এর ক্লাস। এছাড়া এখানে বাকি যে এক্সামের নামগুলো দেখতে পাচ্ছ, প্রত্যেকটা এক্সামের জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রিতে সিলেবাস ওয়াইজ লাইভ ক্লাস প্রোভাইড করা হয়। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাসটা থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে, সুতরাং পরবর্তীতে রেকর্ডেড হিসেবেও কিন্তু তোমরা ক্লাসটা দেখে নিতে পারবে। এছাড়া এই প্রত্যেকটা এক্সামের জন্য আমাদের কিন্তু আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার একটাই বেনিফিট, কখন কোন ক্লাস থাকছে বা ক্লাসের লিঙ্কগুলো প্রোভাইড করা, বা এক্সাম ওরিয়েন্টেড সমস্ত রকম গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করা হয় সেই হোয়াটসঅ্যাপ ব্যাচে। তো হোয়াটসঅ্যাপ ব্যাচে যুক্ত হওয়ার জন্য নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা স্ক্রিনের ওপরেই দেখতে পাচ্ছ 9933434203, এই নাম্বারে আমাদেরকে ইনফর্ম করো, তাহলে তোমাদেরকে তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী নির্দিষ্ট ব্যাচে অ্যাড করিয়ে নেওয়া হবে। এছাড়া এখানে আরো আরেকটি ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম হলো দা লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই প্রতিটা এক্সামের জন্য জিকে জিএস এর ক্লাস পেয়ে যাবে এখান থেকে। এছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস, ইংলিশের ক্লাস অ্যান্ড রিজনিং এর ক্লাস সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে তোমরা এই চ্যানেল থেকে। এছাড়া ম্যাথের ক্লাসের জন্য আমাদের আরেকটা নতুন চ্যানেল ওপেন করা হয়েছে। চ্যানেলের নাম হলো ম্যাথস বাই সন্তু স্যার। চ্যানেলটা একদমই কিন্তু নিউ চ্যানেল, তাই এই চ্যানেলের লিঙ্ক তোমরা এই ক্লাসের ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে। সেটার উপর ক্লিক করলে তোমরা ম্যাথস বাই সন্তু স্যার ইউটিউব চ্যানেলে চলে যেতে পারবে। এবং প্রত্যেককে বলছি, যেহেতু নতুন চ্যানেল, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যদি এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করো তো এটাকেও সাবস্ক্রাইব করে রাখবে।
রেগুলার বেসিসে চ্যানেল দুটো থেকে তোমরা ক্লাসগুলো করতে থাকবে তোমাদের সামনে যে এক টার্গেটেড এক্সাম আছে সেই টার্গেটেড এক্সাম অনুযায়ী। চলে আসো পরবর্তী কোশ্চেন, লিম্ফোসাইট কোথায় উৎপন্ন হয়? লিম্ফোসাইট কোথায় উৎপন্ন হয়? তো লিম্ফোসাইট উৎপন্ন হয় আমাদের অস্থি মজ্জা বোন ম্যারোতে উৎপন্ন হয়। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো লিম্ফোসাইট দুটো প্রকার আছে, একটা হলো বি লিম্ফোসাইট, আরেকটা কি, আরেকটা হলো টি লিম্ফোসাইট। একটা কি বি লিম্ফোসাইট, বি বি লিম্ফোসাইট, আরেকটা কি, আরেকটা হলো টি লিম্ফোসাইট। তো বি লিম্ফোসাইট এবং টি লিম্ফোসাইটের কাজ কি তার আগে জানো লিম্ফোসাইটের কাজ কি। লিম্ফোসাইটের কাজ হলো দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা। লিম্ফোসাইটের কাজ কি? দেহের দেহের রোগ প্রতিরোধ দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা হলো লিম্ফোসাইটের কাজ। এবার এখান থেকে কোশ্চেন দেবে বি লিম্ফোসাইটের কাজ কি, টি লিম্ফোসাইটের কাজ কি। দুটোরই কাজ কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা, কিন্তু একটু সামান্য আলাদা কাজ করে। বি লিম্ফোসাইট কি করে? বি লিম্ফোসাইটের কোষগুলো যখন শরীরে ভাইরাস বা ব্যাকটেরিয়ার মতো রোগ জীবাণু প্রবেশ করে তার বিরুদ্ধে লড়াই করার জন্য অ্যান্টিবডি তৈরি করে কে? অ্যান্টিবডি তৈরি করে বি লিম্ফোসাইট। আর টি লিম্ফোসাইট কি করে? টি লিম্ফোসাইট লিম্ফোসাইট গুলো নিজস্ব দেহের কোষগুলো যা ক্যান্সার কোষ হয়ে গেছে বা ভাইরাস দ্বারা অলরেডি অধিকৃত হয়ে গেছে তাদেরকে ধ্বংস করে কে? তাদেরকে ধ্বংস করে টি লিম্ফোসাইট। অর্থাৎ সোজা বাংলায় যদি দেহে ভাইরাস বা ব্যাকটেরিয়া প্রবেশ করে সাথে সাথে তাদের এগেনস্টে লড়াই করার জন্য অ্যান্টিবডি তৈরি করতে সাহায্য করে বি লিম্ফোসাইট। আর ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকে অলরেডি বডি ড্যামেজ, বডির কোষগুলো ড্যামেজ হয়ে আছে, সেই ড্যামেজ কোষকে ধ্বংস করে কে? ড্যামেজ কোষকে ধ্বংস করে টি লিম্ফোসাইট। আচ্ছা, এখানে পিলিয়া থেকে একটা কোশ্চেন তোমাদের করিয়ে দিই। পিলিয়া থেকে কোশ্চেন দেয়, পিলিয়াকে ইংলিশে কি বলা হয়? অ্যাসপিলিন। তো অ্যাসপিলিন বা পিলিয়া থেকে যে কোশ্চেনটা দেয় হলো যে গ্রেভিয়ার্ড অফ ব্লাড, অর্থাৎ রক্তের কবরস্থান বলা হয় কাকে? তো গ্রেভিয়ার্ড মানে কি? কবরস্থান। গ্রেভিয়ার্ড অফ ব্লাড সেল, গ্রেভিয়ার্ড অফ ব্লাড সেল বলা হয় কাকে? বলা হয় অ্যাসপিলিন, অর্থাৎ পিলিয়াকে বলা হয় গ্রেভিয়ার্ড অফ ব্লাড সেল। চলে আসো পরবর্তী কোশ্চেন, কেন্দ্রীয় সরকারের আয়ের উৎস হিসেবে নিম্নলিখিত কোনটি কর বহির্ভূত রাজস্ব হিসাবে গণ্য করা হয়? অর্থাৎ নন ট্যাক্স রেভিনিউ হিসাবে গণ্য করা হয় কোনটাকে? তো নন ট্যাক্স রেভিনিউ হিসেবে গণ্য করা হয় ডিভিডেন্ড ও লাভকে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আচ্ছা, এখান থেকে দুটো কোশ্চেন, এই ট্যাক্স থেকে দুটো কোশ্চেন বহুবার এক্সামে দিয়েছে, সেটা হলো ডাইরেক্ট ট্যাক্স কোনটা এর মধ্যে আর কোনটা ইনডাইরেক্ট ট্যাক্স। তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন ঘেটে দেখলে দেখবে বহুবার এই কোশ্চেন দিয়েছে, এর মধ্যে ডাইরেক্ট ট্যাক্স কোনটা আর এর মধ্যে মানে চারটে অপশনের মধ্যে ডাইরেক্ট ট্যাক্স কোনটা এবং চারটে অপশনের মধ্যে ইনডাইরেক্ট ট্যাক্স কোনটা। তো তার এক্সাম্পল কিছু এখান থেকে বলে দিচ্ছি। ডাইরেক্ট ট্যাক্স কি? ডাইরেক্ট ট্যাক্স হলো ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স হলো এক প্রকার ডাইরেক্ট ট্যাক্স। তারপর প্রপার্টি ট্যাক্স, প্রপার্টি ট্যাক্স এটাও কিন্তু এক প্রকার ডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ কি? ইনডাইরেক্ট ট্যাক্সের মধ্যে যেটা বহুবার এক্সামে দিয়েছে সেটা হলো গুড অ্যান্ড সার্ভিস ট্যাক্স, অর্থাৎ জিএসটি। আচ্ছা, জিএসটি থেকে কোশ্চেন দিতে পারে যে জিএসটি ভারতে লাগু হয় কবে? তো জিএসটি ভারতে লাগু হয়, এক্সাক্ট ডেট মাথায় রাখতে হবে, 1 জুলাই 2017 তারিখে জিএসটি ভারতে লাগু হয়। কোশ্চেন দেবে যে জিএসটি ভারতে প্রথম কোথায় লাগু হয়েছিল, মানে প্রথম কোন রাজ্যে লাগু হয়েছিল? তো প্রথম ভারতে লাগু হয় কোন রাজ্যে? আসাম রাজ্যে জিএসটি প্রথম লাগু হয়। আর যদি কোশ্চেন দেয় যে বিশ্বে প্রথম লাগু হয় কোথায়? বিশ্বে প্রথম জিএসটি ইমপ্লিমেন্ট হয়, জিএসটি লাগু হয় কোন দেশে? তো সেটা হয় ফ্রান্সে লাগু হয়। আচ্ছা, এখান থেকে একটা উদাহরণ করালাম, জিএসটি হলো ইনডাইরেক্ট ট্যাক্স। এছাড়া ইনডাইরেক্ট ট্যাক্সের আরো উদাহরণ এখান থেকে দেখে নাও, যেমন হলো সার্ভিস ট্যাক্স।
সার্ভিস ট্যাক্স, তারপর এক্সাইজ ট্যাক্স, তারপর ভ্যাট, কাস্টম ডিউটি, সেলস ট্যাক্স, তারপর এন্টারটেনমেন্ট ট্যাক্স, এগুলো প্রত্যেকটাই কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স অর্থাৎ অপ্রত্যক্ষ করের উদাহরণ। চলে আসো পরের কোশ্চেন। 1980 সাল পর্যন্ত মোট কতগুলো ব্যাংকের জাতীয়করণ হয়েছিল? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট কি করবে? ম্যাক্সিমাম ক্যান্ডিডেট এই 14 মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। কোশ্চেনটা ভালোভাবে দেখো, বা এখানে অপশনে আরেকটা অপশনে থাকবে কি, আরেকটা অপশনে থাকবে 6, তো 6 মেরে চলে আসবে, অ্যান্সার হয়ে যাবে ভুল। কেন ভুল হবে? এখানে কোশ্চেনটা ভালোভাবে পড়ো। বলছে 1980 সাল পর্যন্ত মোট কতগুলো ব্যাংকের জাতীয়করণ হয়েছিল। তো প্রথম ব্যাংকের জাতীয়করণ হয় কবে? 1969 সালে। এক্সাক্ট তোমরা ডেটটা মাথায় রাখবে, 14 জুলাই 1969 সালে জাতীয়করণ হয়। কতগুলো ব্যাংকের জাতীয়করণ হয়? 14টা ব্যাংকের জাতীয়করণ হয়েছিল 1969 সালে 14 জুলাইয়ে। এরপর কি হয়? পরবর্তী ক্ষেত্রে 1980 সালে এসে 1980 সালে 15 এপ্রিল, 15 এপ্রিলে এসে আরো 6টা ব্যাংকের জাতীয়করণ হয়। তো এখানে বলেছে 1980 সাল পর্যন্ত মোট কটা ব্যাংক, তো 14 আর 6 যোগ করে দাও, টোটাল ব্যাংকের সংখ্যা হচ্ছে কত? 20টা ব্যাংক। কোন অপশনে আছে? অপশন বি তে আছে। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো মাথায় রাখবে 1969 সালে কটা ব্যাংকের জাতীয়করণ হয়েছিল বা কটা ব্যাংক মার্জ হয়েছিল? তো 14টা ব্যাংক কিন্তু মার্জ হয়েছিল। আচ্ছা, এখান থেকে ব্যাংক থেকে দুটো কোশ্চেন তোমাদের রিলেট করাবো, দুটো কোশ্চেনের মধ্যে ম্যাক্সিমাম ক্যান্ডিডেট গুলিয়ে ফেলে। সেটা কি? যদি কোশ্চেন দেয় যে ফার্স্ট ব্যাংক অফ ইন্ডিয়া, ভারতের প্রথম ব্যাংক কোনটা? আর একটা কোশ্চেন এখান থেকে দেয় যে ফার্স্ট কমপ্লিটলি ইন্ডিয়ান ব্যাংক, প্রথম সম্পূর্ণরূপে ভারতীয়দের দ্বারা তৈরি ব্যাংক। তো দুটো কোশ্চেনের মধ্যে পার্থক্য আছে, ভারতের প্রথম ব্যাংক আর প্রথম সম্পূর্ণভাবে ভারতীয়দের দ্বারা তৈরি ব্যাংক। তো প্রথম যে ব্যাংকটা ফার্স্ট ব্যাংক অফ ইন্ডিয়া, সেটা কোনটা? ফার্স্ট ব্যাংক অফ ইন্ডিয়া হলো ব্যাংক অফ হিন্দুস্তান। ব্যাংক অফ হিন্দুস্তান। এই ব্যাংক অফ হিন্দুস্তানের এস্টাবলিশ কবে হয়েছিল? সালটা মাথায় রাখতে হবে, যেহেতু প্রথম ব্যাংক 1770 সালে এর এস্টাবলিশ হয়, এবং এর হেডকোয়ার্টার কোথায় ছিল, মানে কোথায় স্থাপন হয়েছিল? ক্যালকাটাতে ব্যাংক অফ হিন্দুস্তানের এস্টাবলিশ হয়েছিল। আর যখন কোশ্চেন দেবে যে ফার্স্ট কমপ্লিটলি ইন্ডিয়ান ব্যাংক, অর্থাৎ প্রথম সম্পূর্ণ ভারতীয়দের দ্বারা তৈরি ব্যাংক, সেটা কি? সেই ব্যাংক হলো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, পিএনবি। এটার প্রতিষ্ঠা কবে হয়েছিল? এই কোশ্চেন কিন্তু বহুবার এক্সামে দিয়েছে, মাথায় রাখবে 1894 সালে এর প্রতিষ্ঠা হয়। কে এর স্থাপন করে? তো এর স্থাপন করে লালা লাজপত রায়। কে স্থাপন করে? লালা লাজপত রায় এর স্থাপন করে। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের যদি কোশ্চেন দেয় এখন যে এর বর্তমান হেডকোয়ার্টার কোথায় অবস্থিত, তো বর্তমান হেডকোয়ার্টার অবস্থিত রাজধানী দিল্লিতেই অবস্থিত। আরেকটা কোশ্চেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের থেকে দেবে যে বর্তমান পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এখন চেয়ারম্যান পদে কে নিযুক্ত আছেন? তো চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন বর্তমানে আতুল কুমার গোয়েল নিযুক্ত আছেন। তো এই ফ্যাক্ট গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। আরো আরেকবার বলছি, যদি এই ফ্যাক্ট গুলো তোমরা খাতায় নোট ডাউন না করো, এগুলো কিন্তু পিডিএফ এ তোমরা ডাউনলোড করতে পারবে না, পিডিএফ এ থাকবে না। আর ক্লাস ভালো লাগলে তোমাদেরকে বলছি, আরো আরেকবার বলছি যে ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে তোমরা লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা পিএসসি ক্লার্কশিপ, মিসেলেনিয়াস বা আদার্স অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে।
চলে আসো পরবর্তী কোশ্চেন, জার্মানির মুদ্রার নাম কি? তো জার্মানির কারেন্সির নাম কি? এটা কিন্তু বহুবার তোমাদের পড়ানো হয়েছে। জার্মানির কারেন্সি হলো ইউরো। অপশন নাম্বার ডি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো জার্মানি প্রসঙ্গ যেহেতু আসলো, জার্মানি থেকে দুটো ফ্যাক্ট রিলেট করে নাও। ক্যাপিটাল জার্মানির ক্যাপিটাল রাজধানী কোথায়? জার্মানির রাজধানী হলো বার্লিন। বার্লিন হলো জার্মানির রাজধানী। আর একটা কোশ্চেন দেবে জার্মানি থেকে, যে জার্মানির বর্তমান প্রেসিডেন্ট পদে নিযুক্ত কে আছেন? বর্তমান প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন ফ্রাঙ্ক ওয়াল্টার। ফ্রাঙ্ক ওয়াল্টার, এইটুকু মনে রাখলেই হবে, ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেনমিয়ার। ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেনমিয়ার বর্তমান জার্মানির প্রেসিডেন্ট পদে নিযুক্ত আছেন। এছাড়া বাকি যে কারেন্সি গুলো আছে, এগুলো কোন কোন দেশের কারেন্সি সেগুলো এখান থেকে রিলেট করিয়ে দিচ্ছি। দিনার, দিনার প্রায় 3 থেকে 4টে দেশের কারেন্সি হলো দিনার, যেমন হলো আলজেরিয়া, আলজেরিয়া, তারপর বাহারিন, আলজেরিয়া, বাহারিন, ইরাক, জর্ডান, লিবিয়া। এই প্রত্যেকটা কান্ট্রির কারেন্সি হলো কি? কারেন্সি হলো দিনার। ডলার আশা করি প্রত্যেকেই জানো, ডলার হলো আমেরিকান ডলার, ইউএস এর আমেরিকার কারেন্সি হলো ডলার। আর ফ্রাঙ্ক, ফ্রাঙ্ক হলো সুইজারল্যান্ডের কারেন্সি, সুইজারল্যান্ডের কারেন্সি হলো ফ্রাঙ্ক। চলে আসো পরবর্তী কোশ্চেন, রানী কি ভাব কে নির্মাণ করেছিলেন? রানী পদ্মাবতী, উদয়মতী, সীতামতী না ভানুমতী? তো রানী কি ভাব এটা নির্মাণ করেন কে? নির্মাণ করেন রানী উদয়মতী নির্মাণ করেন। অপশন বি এর সঠিক অ্যান্সার। তো রানী উদয়মতী রাজা ভীমদেব সোলাঙ্কির স্মৃতিসৌধ হিসাবে রানী কি ভাব নির্মাণ করেছিলেন। আর এই রানী কি ভাবের যে ছবিটা তোমরা আশা করি প্রত্যেকে দেখেছো, দেখা তো উচিত। নতুন যে 100 টাকার নোট, নতুন 100 টাকার নোটের পিছনে যে ছবিটা আছে সেটা হলো রানী কি ভাবের ছবি। তো এখান থেকে কোশ্চেন দিতেই পারে যে নতুন 100 টাকার নোটের পিছনে কার ছবি আছে? তো অ্যান্সার হবে রানী কি ভাব। চলে আসো পরের কোশ্চেন, ভারতের শীতলতম স্থান কোনটা? তো ভারতের শীতলতম স্থান হলো দ্রাস। অপশন সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। দ্রাস উপত্যকা ভারতের কিন্তু শীতলতম স্থান, এবং এই দ্রাস উপত্যকাটা কোথায় পড়ে? এটা লাদাখের মধ্যে পড়ে, লাদাখের কার্গিলে পড়ে এই দ্রাস উপত্যকা। তো এই দ্রাসকে আবার লাদাখের লাদাখের প্রবেশদ্বারও কিন্তু বলা হয়, লাদাখের প্রবেশদ্বারও বলা হয় এই দ্রাস উপত্যকাকে। এবার যদি তোমাদের এখান থেকে কোশ্চেন দেয় যে বিশ্বের মধ্যে সব থেকে শীতলতম স্থান কোনটা? ওয়ার্ল্ডস কুলেস্ট প্লেস, বিশ্বের সব থেকে শীতলতম স্থান কোনটা? তো বিশ্বের সব থেকে শীতলতম স্থান হলো ইস্ট আন্টার্কটিকা, ইস্ট আন্টার্কটিক প্লেটু, ইস্ট আন্টার্কটিক প্লেটু। এখানে টেম্পারেচার থাকে প্রায় 93.2 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো, -93.2 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো কিন্তু এখানে তাপমাত্রা থাকে। চলে আসো পরের কোশ্চেন, WWF এর পূর্ণ রূপ হলো, অর্থাৎ ফুল ফর্ম কি? তো ডাব্লিউ ফর ওয়ার্ল্ড, আর সেকেন্ড ডাব্লিউ ফর ওয়াইল্ড লাইফ, এফ ফর ফান্ড। তো ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড হবে এর ফুল ফর্ম। অপশন বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এই WWF অর্থাৎ ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ড এর এস্টাবলিশ কবে হয়েছিল? এর এস্টাবলিশ হয়েছিল 1961। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? WWF এর হেডকোয়ার্টার অবস্থিত সুইজারল্যান্ড, সুইজারল্যান্ডে হেডকোয়ার্টার অবস্থিত। আরেকটা কোশ্চেন তোমাদের এক্সামে দিয়েছিল যে WWF এর লোগো কি? তো WWF এর লোগো হলো রেড পান্ডা, হলো WWF এর লোগো। চলে আসো পরবর্তী কোশ্চেন, ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি হিসাবে কে ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সভাপতি হিসেবে ছিলেন দাদা ভাই নরৌজি। অপশন নাম্বার বি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। দাদা ভাই নরৌজি ছিলেন জাতীয় কংগ্রেসের দ্বিতীয় সেশনের কিন্তু সভাপতি, অর্থাৎ দ্বিতীয় সভাপতি। দাদা ভাই নরৌজি থেকে কোশ্চেন দেয় যে
গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? বলা হয় এই দাদাভাই নরওয়েজিকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। আচ্ছা, এখান থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের উপরে কিছু কোশ্চেন রিলেট করিয়ে দিই। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এর ইস্টাবলিশ কবে হয়েছিল? এর ইস্টাবলিশ হয়েছিল 1885 সালে ইস্টাবলিশ হয়। কে এর স্থাপন করেন? অ্যালান অক্টাভিয়ান হিউম এর স্থাপন করেন, এ ও হিউম। তো ইন্ডিয়ান ন্যাশনাল যে কংগ্রেস, এই ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের এখান থেকে কোশ্চেন দেবে যে এর ফার্স্ট সেশন, প্রথম অধিবেশন কোথায় আয়োজন হয়? তো এর ফার্স্ট সেশন আয়োজন হয় কোথায়? আয়োজন হয়েছিল বোম্বেতে। তো কোশ্চেন যদি হার্ড লেভেলের করে এখান থেকে তোমাদের স্পেসিফিক ভাবে জিজ্ঞাসা করবে যে বোম্বের কোথায় আয়োজন হয়েছিল প্রথম সেশন? তো বোম্বের গোকুল দাস, গোকুল দাস তেজপাল কলেজ, বোম্বের কোথায়? গোকুল দাস তেজপাল সংস্কৃত সংস্কৃত কলেজে প্রথম অধিবেশন হয়। এবং ফার্স্ট অধিবেশনে প্রেসিডেন্ট কে ছিলেন? ফার্স্ট অধিবেশনে প্রেসিডেন্ট ছিলেন ডব্লিউ.সি. ব্যানার্জি, উমেশ চন্দ্র ব্যানার্জি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম অধিবেশনের প্রেসিডেন্ট। এখান থেকে কোশ্চেন দিয়েছিল তোমাদের এক্সামে যে প্রথম অধিবেশন হওয়ার কথা কোথায় ছিল? ফার্স্ট সেশন এটা কিন্তু হওয়ার কথা ছিল কোথায়? হওয়ার কথা ছিল পুনেতে হওয়ার কথা ছিল, কিন্তু পুনেতে কিন্তু হয়নি। কেন হয়নি? পুনেতে প্লেগ ছড়িয়ে গিয়েছিল, সেই কারণে স্থান পরিবর্তন করা হয়। স্থান পরিবর্তন করে সেটা হয় কোথায়? সেটা হয় বোম্বেতে। এরপর চলে আসো সেকেন্ড সেশন। সেকেন্ড সেশনটা এক্ষুনি বললাম, সেকেন্ড সেশন কে লিড করেছিল, কে প্রেসিডেন্ট ছিল? দাদাভাই নরওজি। এবং দাদাভাই নরওজি যে সেকেন্ড অধিবেশনে তিনি সভাপতিত্ব করেছিলেন, অর্থাৎ সেকেন্ড সভাপতি ছিলেন। তো এই সেকেন্ড সেশনটা কোথায় আয়োজন হয়েছিল? সেকেন্ড সেশন আয়োজন হয়েছিল ক্যালকাটাতে, কলকাতাতে আয়োজন হয়েছিল। কত সালে? এর ঠিক পরের বছর, অর্থাৎ 1886 সালে সেকেন্ড অধিবেশনের কিন্তু আয়োজন হয়। চলে আসো থার্ড সেশন, তৃতীয় অধিবেশন। তো থার্ড সেশন তার পরের বছর, অর্থাৎ 1887 সালে হয়। এখান থেকে যে কোশ্চেনটা দেবে থার্ড সেশনটা থেকে, যে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে হয়েছিলেন? তো এই থার্ড সেশনে যিনি সভাপতি, যিনি প্রেসিডেন্ট ছিলেন, তার নাম কি? তার নাম হলো বদরুদ্দিন তায়েবজি। বদরুদ্দিন তায়েবজি ছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের ফার্স্ট মুসলিম প্রেসিডেন্ট অফ আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং ইনি তার সেশনটা, অর্থাৎ তৃতীয় সেশনটা কোথায় আয়োজন হয়েছিল? তৃতীয় সেশন, থার্ড সেশনের আয়োজন হয় কোথায়? আয়োজন হয় ম্যাড্রাসে থার্ড সেশনের আয়োজন হয় 1887 সালে। চলে আসো ফোর্থ সেশন। ফোর্থ সেশনটাও ইম্পর্টেন্ট, এর ঠিক পরের বছর 1888 সালে হয়। ইম্পর্টেন্ট এই কারণে, এখানে প্রেসিডেন্ট ছিল কে? প্রেসিডেন্ট ছিল জর্জ ইউল। তো এখান থেকে কোশ্চেন দেবে যে ফার্স্ট ব্রিটিশ প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রথম ব্রিটিশ প্রেসিডেন্ট কে ছিলেন? তো ছিলেন জর্জ ইউল। কত সালে? 1888 সালে। এবং এই ফোর্থ সেশনটার আয়োজন কোথায় হয়? ফোর্থ সেশনটার আয়োজন হয় এলাহাবাদ। কোথায় আয়োজন হয়? এলাহাবাদ। বর্তমানে এলাহাবাদের নাম চেঞ্জ হয়ে গেছে কি? হয়ে গেছে প্রয়াগরাজ। এখান থেকে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রসঙ্গ যেহেতু আসলে, এখান থেকে আর দুটো কোশ্চেন তোমাদের করাবো। সেটা হলো কি, একটা দেয় ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার নাম কি? আরেকটা কোশ্চেন দেবে ফার্স্ট
ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। তো প্রথম মহিলা সভাপতি কে ছিলেন ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেসের, ভারতের জাতীয় কংগ্রেসের? তো প্রথম মহিলা সভাপতি ছিলেন, তার নাম হলো অ্যানি বেসান্ত। কে ছিলেন? অ্যানি বেসান্ত। তিনি কত সালে? 1917 সালে। 1917 সালে 1917 সালের অধিবেশনটা কোথায় আয়োজন হয়েছিল? ক্যালকাটাতে আয়োজন হয়েছিল। কলকাতার অধিবেশনে প্রথম ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের মহিলা সভাপতি ছিলেন। এবং অ্যানি বেসান্ত কিন্তু ইন্ডিয়ান ছিলেন না, ইনি ছিলেন আয়ারল্যান্ডের বাসিন্দা। পরবর্তীতে তিনি ভারতে থাকতে থাকতে ভারতের নাগরিকত্ব কিন্তু পেয়ে গিয়েছিলেন। কিন্তু সেই কারণেই কিন্তু এখান থেকে তোমাদের কোশ্চেন দেয়, আরেকটা কোশ্চেন হয় যে ফার্স্ট ইন্ডিয়ান ফিমেল প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, তার নাম কি? তার নাম হলো সরোজিনী নাইডু। সরোজিনী নাইডু। তো সরোজিনী নাইডু কত সালে? সরোজিনী নাইডু 1925 সালে সভাপতিত্ব করেন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের। কোথা থেকে সভাপতিত্ব করেন? কানপুর থেকে সভাপতিত্ব করেন। তো এই ফ্যাক্ট গুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে। প্রত্যেকটা ফ্যাক্ট যেগুলো আলোচনা করলাম, প্রত্যেকটা ফ্যাক্ট থেকেই কিন্তু কোনো না কোনো এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন মার্কিং করে দিলাম, খেয়াল রাখবে এবং খাতায় নোট ডাউন করার পাশাপাশি জিনিসটা কিন্তু মনে রাখবে। চলে আসো পরের কোশ্চেন, ধোঁয়াধার জলপ্রপাত কোন নদীতে অবস্থিত? তো ধোঁয়াধার জলপ্রপাত এটা অবস্থিত নর্মদা নদীতে। অপশন নাম্বার সি এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ধোঁয়াধার জলপ্রপাতটা অ্যাকচুয়ালি মধ্যপ্রদেশের জব্বলপুর জেলার ভেদাঘাটে নর্মদা নদীতে এই ধোঁয়াধার জলপ্রপাতটি অবস্থিত। এবং এই ধোঁয়াধার জলপ্রপাতটা 2021 সালে ইউনেস্কো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছে। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তকমা পেয়েছে কত সালে? 2021 সালে। তো এখানে জলপ্রপাতের প্রসঙ্গ যেহেতু এসছে, এখান থেকে দুটো কোশ্চেন তো এক্সামে বহুবার দিয়েছে। একটা হলো ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটা, আর একটা হলো বিশ্বের উচ্চতম জলপ্রপাত কোনটা। তো হাইয়েস্ট ওয়াটারফল হাইয়েস্ট ওয়াটারফলস অফ ইন্ডিয়া হাইয়েস্ট ওয়াটারফলস অফ ইন্ডিয়া সেটা কোনটি? আরেকটা কোশ্চেন এক্ষুনি বললাম যে হাইয়েস্ট ওয়াটারফল অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সবথেকে উচ্চতম জলপ্রপাত কোনটা? তো ভারতের মধ্যে সবথেকে উচ্চতম জলপ্রপাত হলো কুঞ্চিকল। কুঞ্চিকাল ওয়াটারফল, কুঞ্চিকাল ফলস হলো সবথেকে উচ্চতম জলপ্রপাত। কুঞ্চিকাল ওয়াটারফলসটা কোন স্টেটে অবস্থিত? এটা অবস্থিত কর্ণাটকে অবস্থিত কুঞ্চিকাল ওয়াটারফলস। কোশ্চেন দেবে কুঞ্চিকাল ওয়াটারফল কোন নদীর উপরে অবস্থিত? তো এটা অবস্থিত বরাহি নদী, বরাহি রিভারের উপরে অবস্থিত কুঞ্চিকাল ওয়াটারফল। কোশ্চেন দেবে হাইয়েস্ট ওয়াটারফল অফ দ্য ওয়ার্ল্ড, বিশ্বের মধ্যে সবথেকে উচ্চতম ওয়াটারফলের নাম কি? তার নাম হলো অ্যাঞ্জেল ওয়াটারফল বা অ্যাঞ্জেল ফল। এই অ্যাঞ্জেল ওয়াটারফল কোথায় অবস্থিত? এটা অবস্থিত ভেনেজুয়েলা। কোথায় অবস্থিত? ভেনেজুয়েলাতে অবস্থিত। আচ্ছা, এখান থেকে আরো কিছু ইম্পর্টেন্ট ওয়াটারফলস রিলেট করাবো এই কারণে এখান থেকে এইভাবে কোশ্চেন দেয় যে দুধসাগর ওয়াটারফল কোন নদীর উপরে অবস্থিত বা কোন রাজ্যে অবস্থিত? তো তিনটেই রিলেট করাবো, বেশি না। তো একটা হলো দুধসাগর ফলস। তো দুধসাগর ওয়াটারফল কোন নদীর উপরে? এটা অবস্থিত মান্ডোভি রিভারের উপরে অবস্থিত। এবং এটা কোথায় অবস্থিত? গোয়া রাজ্যে অবস্থিত দুধসাগর ওয়াটারফলস। পরবর্তী ওয়াটারফল বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে যে যোগ ওয়াটারফলস কোন নদীর উপরে অবস্থিত? তো এটা অবস্থিত সারাভাতি রিভারের ওপরে অবস্থিত। সারাভাতি রিভার কোন স্টেটে? কর্ণাটকাতে অবস্থিত। আরেকটা কোশ্চেন তোমাদের দেবে যে হুন্দ্রু ফলস, বহুবার এক্সামে কোশ্চেন দিয়েছে, প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঘেটে দেখলে দেখবে হুন্দ্রু ওয়াটারফলস কোন নদীর উপরে অবস্থিত? তো এটা অবস্থিত সুবর্ণরেখা সুবর্ণরেখা নদীর ওপরে অবস্থিত। সুবর্ণরেখা নদী
কোন স্টেটে অবস্থিত? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। তো এই ফ্যাক্টগুলো এখান থেকে মাথায় রাখবে ওয়াটারফলস থেকে। চলে আসো পরের কোশ্চেন, ভারতের কোন রাজ্য বক্সাইট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে? তো বক্সাইট উৎপাদনে ফার্স্ট র্যাঙ্কে আছে কে? ফার্স্ট র্যাঙ্কে আছে ওড়িশা রাজ্য, অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো ওড়িশার দুটো মাইন, একটা হলো কালাহান্ডি কালাহান্ডি আর একটা হলো কোরাপুট। কোরাপুট, কালাহান্ডি এবং কোরাপুট হলো উড়িষ্যার প্রধান কিন্তু বক্সাইট উৎপাদক অঞ্চল। চলে আসো পরের কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির নির্বাচিত হন কার দ্বারা? সরাসরি জনগণের দ্বারা, লোকসভা, রাজ্যসভা, রাজ্য বিধানসভা নির্বাচিত সদস্যের দ্বারা, রাজ্যগুলোর মুখ্যমন্ত্রী দ্বারা, না উপরের কোনোটি নয়? তো প্রেসিডেন্টের ইলেকশন হয়, এটা কিন্তু এর আগে অলরেডি পড়ানো হয়ে গেছে। প্রেসিডেন্টের ইলেকশন হয় লোকসভা, রাজ্যসভা এবং রাজ্যের যে বিধানসভাগুলো আছে সেখানে নির্বাচিত অর্থাৎ ইলেকটেড মেম্বার যারা আছে সেই ইলেকটেড মেম্বাররাই কিন্তু প্রেসিডেন্টের নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। অপশন বি এর সঠিক অ্যান্সার হবে। এবং প্রেসিডেন্টের ইলেকশনের ওপর, প্রেসিডেন্টের নির্বাচন ইলেকশনের ওপর যে আর্টিকেলটা, সেই আর্টিকেল নাম্বার কত? আর্টিকেল নাম্বার হলো 54। আর্টিকেল নাম্বার 54 এ বলা আছে ইলেকশন অফ প্রেসিডেন্ট, ইলেকশন অফ, কি বলা আছে? ইলেকশন অফ প্রেসিডেন্ট, রাষ্ট্রপতির নির্বাচনের কথা বলা আছে আর্টিকেল নাম্বার 54 এ। চলে আসো পরবর্তী কোশ্চেন, নিম্নলিখিত কোনটি উদ্ভিদ হরমোন? তো অক্সিন, ইনসুলিন, অক্সিটোসিন, অ্যাড্রিনালিন। তো ইনসুলিন প্রাণী হরমোন হবে না, অক্সিটোসিনও প্রাণী হরমোন, অ্যাড্রিনালিন প্রাণী হরমোন। তো অ্যান্সার হবে অক্সিন হলো এর মধ্যে একমাত্র উদ্ভিদ হরমোন। অপশন এ এর সঠিক অ্যান্সার হবে। তো অক্সিন এই যে উদ্ভিদ হরমোন, এই উদ্ভিদ হরমোনের কাজটা কি? এই অক্সিন হরমোনের কাজ কি? অক্সিন হরমোনের কাজ হলো মূলের আগাতে বা কাণ্ডের আগাতে কিন্তু এই অক্সিন হরমোন থাকে। এটা কি করে? মূল বা কাণ্ডকে প্রসারণে সাহায্য করে, অর্থাৎ কোষ বিভাজন করে প্রসারিত করতে সাহায্য করে এই অক্সিন হরমোন। তো এখান থেকে কিছু উদ্ভিদ হরমোন রিলেট করো, যেমন ফার্স্ট হলো অক্সিন, সেকেন্ড হলো জিব্বেরেলিন, জিব্বেরেলিন, জিব্বেরেলিন হরমোন, সাইটোকাইনিন, সাইটোকাইনিন, তারপর ইথিলিন, অ্যাবসেসিক অ্যাসিড, অ্যাবসেসিক অ্যাসিড, এগুলো প্রত্যেকটাই কিন্তু হলো অ্যাবসেসিক অ্যাসিড, এগুলো প্রত্যেকটাই হলো উদ্ভিদ হরমোন। আচ্ছা, এখান থেকে ইনসুলিন, ইনসুলিনটা একটুখানি এখান থেকে ডিসকাস করে দিই। তোমাদের একটা এক্সামে কোশ্চেন দিয়েছিল যে ইনসুলিন কোথা থেকে খরিত হয়? আমরা প্রত্যেকেই জানি এটা খরিত হয় অগ্নাশয়ের, অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের, অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে খরিত হয় কি? খরিত হয় ইনসুলিন। এবং এখান থেকে একটা কোশ্চেন তোমাদের দিয়েছিল যে গ্লুকাগন কোথা থেকে খরিত হয়? কি নাম? গ্লুকাগন। সম্ভবত এর আগের দিনের ক্লাসে পড়িয়েছি গ্লুকাগন। তো ম্যাক্সিমাম ক্যান্ডিডেট ভুল করেছিল, অপশানে ছিল অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ, ম্যাক্সিমাম ক্যান্ডিডেট বিটা কোষ মেরে চলে এসেছে, ভুল হয়ে গেছে। তো গ্লুকাগন খরিত হয় কোথা থেকে? গ্লুকাগন খরিত হয় অগ্নাশয়ের ল্যাঙ্গারহ্যান্সের আলফা কোষ থেকে খরিত হয়। আর বিটা কোষ থেকে খরিত হয় কি? বিটা কোষ থেকে খরিত হয় ইনসুলিন। ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হলো যে আমাদের যে ব্লাড আছে সেই ব্লাডের, রক্তের শর্করাকে নিয়ন্ত্রণ রাখে। শর্করাকে নিয়ন্ত্রণ করা হলো কার কাজ? নিয়ন্ত্রণ করা হলো ইনসুলিনের কাজ। অ্যাড্রিনালিন এটা খরিত হয় কোন গ্রন্থি থেকে? এটা খরিত হয়, নাম থেকেই বুঝতে পারছো, অ্যাড্রিনাল গ্রন্থি। অ্যাড্রিনাল গ্রন্থি থেকে খরিত হয় অ্যাড্রিনালিন। চলে আসো পরবর্তী কোশ্চেন, সাম্প্রতিকে ভারতের
83তম গ্র্যান্ড মাস্টারের খেতাব জয়লাভ করেছে? সাম্প্রতিক রিসেন্টলি কিন্তু 84তম গ্র্যান্ড মাস্টারও খেতাব জয়লাভ করেছে। তো 83 এবং 84 দুটোই কিন্তু মনে রাখতে হবে। তো 83তম গ্র্যান্ড মাস্টারের খেতাব জয়লাভ করেছে কে? জয়লাভ করেছে আদিত্য এস সামন্ত। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। আর যদি কোশ্চেন দিত যে 84th গ্র্যান্ড মাস্টারের খেতাব কে জয়লাভ করেছে, তো 84th গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া হলেন বৈশালী রামেশ বাবু। বৈশালী রামেশ বাবু হয়েছেন ভারতের 84তম গ্র্যান্ড মাস্টার। তো টোটালে 84তম। আর বৈশালী রামেশ বাবু ইনি কিন্তু একজন ফিমেল। তো কোশ্চেন যদি দেয় যে থার্ড ফিমেল গ্র্যান্ড মাস্টার, জিএম ফর গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া কে হয়েছেন, তো এই একই ব্যক্তির নাম, অ্যান্সার হবে বৈশালী রামেশ বাবু। তো এখান থেকে দুটো কোশ্চেন হয়ে যাচ্ছে। একটা হলো যদি কোশ্চেন দেয় যে ফার্স্ট গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া কে, আরেকটা কোশ্চেন দেবে ফার্স্ট ফিমেল গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া কে। তো দুজনেরই নাম কিন্তু মাথায় রাখতে হবে। ফার্স্ট গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া আশা করি প্রত্যেকেই এনার নাম জানো। এনার নাম হলো বিশ্বনাথন আনন্দ হলেন প্রথম গ্র্যান্ড মাস্টার ভারতের। আর যদি কোশ্চেন দেয় যে ফার্স্ট ওম্যান গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া, ফার্স্ট ফিমেল গ্র্যান্ড মাস্টার অফ ইন্ডিয়া কে, তো তার নাম হবে এস বিজয় লক্ষ্মী। এস বিজয় লক্ষ্মী হলো প্রথম মহিলা গ্র্যান্ড মাস্টার। আর থার্ড মহিলা গ্র্যান্ড মাস্টারের খেতাব জিতেছে রিসেন্টলি কে, বৈশালী রমেশ বাবু, এবং অল ওভার টোটালে হলো 84তম গ্র্যান্ড মাস্টার। চলে আসো পরবর্তী কোশ্চেন, উত্তর কাশীর সুড়ঙ্গ উদ্ধারের সাথে কোন অপারেশন জড়িত? তো উত্তর কাশীর সিলকিয়ারা সুড়ঙ্গের খনন কার্যে সেখানে কিন্তু প্রায় 41 জন শ্রমিক 41 শ্রমিক আটকে পড়েছিল, এবং এই 41 জন শ্রমিককে দীর্ঘ 17 দিন পর কিন্তু তাদেরকে উদ্ধার করা হয়েছিল। তো সেই অপারেশনটার নাম কি? অপারেশনের নাম হলো অপারেশন জিন্দেগি। কোশ্চেনটা মাথায় রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। অপশন এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। তো উত্তরাখণ্ডের উত্তর কাশীতে ঘটনাটা কিন্তু হয়েছিল, নিউজে হাইলাইটেড ছিল, আশা করি প্রত্যেকেই জানো। চলে আসো পরবর্তী কোশ্চেন এবং আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন, কে 2023 সালে শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন? তো 2023 সালে প্রত্যেকে নোবেল পুরস্কার, মানে কে নোবেল পুরস্কার পেয়েছে সেগুলোর নাম কিন্তু মাথায় রাখতে হবে। কে কোন বিভাগে পেয়েছে সেগুলো কিন্তু তোমাদের জানতে হবে। বিশেষ করে সিঙ্গেলে যারা পেয়েছে, মানে একজন করে যারা পেয়েছে, সেগুলো কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তাই এখানে আমি লিখেই দিচ্ছি 2023 নোবেল প্রাইজ উইনার। 2023 নোবেল প্রাইজ উইনার। তো ফার্স্ট হলো লিটারেচার, সাহিত্য। লিটারেচারে কিন্তু একজনই পেয়েছে। কে পেয়েছে? তার নাম হলো জন ফসে। তো তোমাদের যে কিছুদিন আগে যে ফুডেসের এক্সাম হলো, যেটা নিয়ে বিতর্কিত চলছে, সেই ফুডেসের এক্সামে কিন্তু কোশ্চেনটা দিয়েছিল যে জন ফসে, ইনি সম্ভবত কোশ্চেনটা দিয়েছিল যে জন ফসে কোন দেশের বাসিন্দা, এরকম দিয়েছিল কি সাহিত্যে নোবেল। যাই হোক, জন ফসে নিয়ে একটা কোশ্চেন ছিল, খেয়াল আসছে না। তো লিটারেচারে পেয়েছে কে নোবেল? জন ফসে। তো ইনি কোন দেশের বাসিন্দা সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। ইনি হলেন নরওয়ের বাসিন্দা। বিশেষ করে একজন করে যারা পেয়েছে তারা কোন দেশের বাসিন্দা সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সেকেন্ড বলতে শান্তিটা এখান থেকে নোট ডাউন করে, শান্তি নোবেল পিস প্রাইজ। তো নোবেল পিস প্রাইজ এই বছর কে পেয়েছে? পেয়েছে নার্গিস মোহাম্মদী, যেটা এখানে তোমাদের কোশ্চেনে রাখা হয়েছে, নার্গিস মোহাম্মদী। তো নার্গিস মোহাম্মদী ইনি কোন দেশের বাসিন্দা? ইনি হলেন ইরানের বাসিন্দা। থার্ড চলে আসো ইকোনমিক্সে কে পেয়েছে? ইকোনমিক্সেও কিন্তু একজন পেয়েছে। ইকোনমিক্সে পেয়েছে ক্লাউডিয়া
গোল্ডিন পেয়েছে কে? ইকোনমিক্সে ইনি হলেন আমেরিকার বাসিন্দা। তো মনে রাখার একটা সহজ উপায় বলে দিচ্ছি ইকোনমিক্সের ক্ষেত্রে। এখানে দেখো ইকোনমিক্স মানে অর্থনীতি নিয়ে রিলেটেড, আর এখানে আছে নামের মধ্যে দেখো গোল্ড মানে সোনা। সোনা মানে কি? সোনা মানে সেই টাকা পয়সা নিয়ে অর্থ নিয়ে সম্পর্কিত। তো এখান থেকে সহজে মনে রাখতে পারো ইকোনমিক্সে কে পেয়েছে? ইকোনমিক্সে পেয়েছে ক্লাউডিয়া গোল্ডিন। এরপর এখান থেকে রিলেট করো মেডিসিন। মেডিসিনে দুজন পেয়েছে, একজন হলেন শর্টের নাম মনে রাখতে পারো কে কে। কে কে ফর কি? ফুল ফর্ম হলো ক্যাটালিন কারিকো। ক্যাটালিন কারিকো। আরেকজন পেয়েছে কে মেডিসিনে? আরেকজন পেয়েছে ড্রিউ ওয়াইজম্যান। এরপর তাহলে 4টে বিভাগ হয়ে গেল, আর দুটো বাকি আছে, একটা আছে ফিজিক্স আর একটা আছে কি কেমিস্ট্রি। তো ফিজিক্সে কে পেয়েছে? ফিজিক্সে 3জন পেয়েছে, একজন হলেন পেইরি অ্যাগস্টিনি। সেকেন্ড ব্যক্তি হলেন ফ্র্যাঙ্ক ক্রাউজ। আর তৃতীয় ব্যক্তি হলেন অ্যানি এল হুইলিয়ার। লাস্ট চলে আসো কেমিস্ট্রি, লেফট হ্যান্ড সাইডে লিখছি। কেমিস্ট্রিতেও 3জন পেয়েছে। কেমিস্ট্রিতে পেয়েছে মৌঙ্গি জি বেওয়ান্ডি। সেকেন্ড ব্যক্তি হলেন লুইস ব্রুস। আর তৃতীয় ব্যক্তি হলেন অ্যালেক্সি আই একিমভ। তো মনে রাখার জন্য আমি যেগুলো হাইলাইট করে দিচ্ছি সেই হাইলাইটগুলোই মনে রাখবে। 3জনের নাম, প্রথম 3জনের নাম তো অবশ্যই মনে রাখতে হবে, জন ফসে, নার্গিস মোহাম্মদি, ক্লাউডিয়া থেকে মনে রাখবে গোল্ডিন ইকোনমিক্সের সাথে রিলেটেড। মেডিসিনের ক্ষেত্রে একটা শর্ট বলে দিলাম কে কে মানে ক্যাটালিন কারিকো, আর একটা হলো ওয়াইজম্যান, এইটুকু মনে রাখবে। ফিজিক্সের ক্ষেত্রে অ্যাগস্টিনি, তারপর এখান থেকে ফ্র্যাঙ্ক, আর এখানে হলো হুইলিয়ার। তো অ্যাগস্টিনি, ফ্র্যাঙ্ক, হুইলিয়ার। আর কেমিস্ট্রি থেকে মনে রাখবে বেওয়ান্ডি, ব্রুস আর একিমভ। তো এই ছিল 6টা বিভাগ। 6টা বিভাগে নোবেল পুরস্কার প্রদান করা হয়। আচ্ছা, এখান থেকে একটা কোশ্চেন করায় যে নোবেল পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? বহুবার এক্সামে কিন্তু কোশ্চেন দিয়েছে যে নোবেল পুরস্কার কোথা থেকে প্রদান করা হয়। তো নোবেল পুরস্কার দেওয়া হয় কোথা থেকে? দেওয়া হয় স্টকহোম থেকে দেওয়া হয়। স্টকহোম কোথায়? সুইডেনের স্টকহোম থেকে নোবেল পুরস্কার দেওয়া হয়। শুধুমাত্র নোবেল শান্তি পুরস্কার, নোবেল পিস প্রাইজটা কিন্তু অন্য জায়গা থেকে দেওয়া হয়, সেটা দেওয়া হয় ওসলো কোথায়? নরওয়ের ওসলো থেকে নোবেল শান্তি পুরস্কার দেওয়া হয়। এছাড়া এখান থেকে আরেকটা কোশ্চেন দেয় যে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল কত সাল থেকে? দেওয়া শুরু হয়েছিল 1901 সাল থেকে, এবং 1901 সাল থেকে দেওয়া শুরু হয়েছিল 5টা বিভাগের উপরে। একটা হলো লিটারেচার, একটা হলো শান্তি, মেডিসিন, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, এই 5টা বিভাগের উপরে দেওয়া শুরু হয়েছিল। তো ইকোনমিক্সটা পরবর্তীতে অ্যাড হয়েছে। কত সালে অ্যাড হয়েছে? 1968 সালে ইকোনমিক্সের উপরে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। তো এই ফ্যাক্টগুলো কিন্তু অবশ্যই মাথায় রাখবে, এখান থেকে কিন্তু তোমাদের কোশ্চেন থাকবে। আরো আরেকবার বলছি, ক্লাস ভালো লাগলে অবশ্যই কিন্তু ক্লাসটাকে লাইক করবে। তো আজকে ক্লাস তোমাদের এই পর্যন্ত ছিল। আশা করি 20টা কোশ্চেন সম্বন্ধে যেগুলো ডিসকাস করলাম প্রত্যেকটাই কিন্তু ক্লিয়ার হয়েছে। যদি কোথাও কোনো প্রকার ডাউট থাকে
কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তাহলে সেই ডাউটটা তোমাদের পরবর্তী ক্লাসে ক্লিয়ার করার চেষ্টা করা হবে। তো ক্লাস ভালো লাগলে আবারও বলছি, ক্লাসটাকে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা কম্পিটিটিভ এক্সাম বা পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরবর্তী ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।